আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রকিবউদ্দিন, প্রভাষক, বারোলিয়া ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাও আমাদের বায়োলজির বেসিক বায়োলজি। আজকে সেকেন্ড পর্ব। সেখানে আমরা শ্রেণীবিন্যাস সহ শ্রেণীবিন্যাস দ্বিপদ নামকরণের কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে প্রথমে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা দেখতে পাচ্ছি। শ্রেণীবিন্যাস রয়েছে এখানে, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যতা, আর হচ্ছে শ্রেণীবিন্যাসের একক, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা, আর হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রকারভেদ এবং দ্বিপদ নামকরণ এবং দ্বিপদ নামকরণের নীতিমালা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আচ্ছা, প্রথমে আমরা যাই শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কি এবং শ্রেণীবিন্যাসের কি কাজ, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে শ্রেণীবিন্যাস কাকে বলে, যেটাকে ইংরেজিতে ক্লাসিফিকেশন বলা হয়। উচ্চতর লেভেলে, অর্থাৎ তোমরা অনার্স ডিগ্রি বা আর উপরের দিকে যদি যাও, তখন এই শ্রেণীবিন্যাসের কিন্তু বিশাল একটা অধ্যায় রয়েছে এবং বিশাল একটা জীববিজ্ঞানের একটা শাখা। কারণ এটার এত গুরুত্ব, এত বেশি গুরুত্ব হওয়ার বেশ কিছু যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তো প্রথমে আমরা জানবো শ্রেণীবিন্যাস কাকে বলে। আমরা জানি সমস্ত পুরো পৃথিবীতে প্রায় এই পর্যন্ত আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 5 লক্ষ, এবং ঠিক একইভাবে প্রাণীর আরো বেশি, 13 লক্ষ প্রায় বলা হয়। তবে প্রতিদিন নতুন নতুন উদ্ভিদ এবং নতুন নতুন প্রাণী কিন্তু আবিষ্কার হচ্ছে বা আবিষ্কারের কাজ বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন। তো সেই হিসেবে আপাতত যদি বলি, টোটাল এই যে 5 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণী, এগুলোকে যদি আমরা মনে রাখতে চাই, তাদের লাইফস্টাইল সম্পর্কে, তাদের ক্যারেক্টার সম্পর্কে, তাদের দৈহিক গঠন, তাদের প্রজনন, এই সমস্ত ব্যাপারগুলো টোটাল যদি আলোচনা জানতে চাই, মনে রাখতে চাই, আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো এই সমস্ত উদ্ভিদগুলোকে, অর্থাৎ বিজ্ঞানীরা কিছু নির্দিষ্ট নীতিমালার আলোকে যাদের সাথে মিল আছে, ম্যাক্সিমাম মিল যাদের সাথে রয়েছে, তাদেরকে একটা পার্টে ভাগ করেছেন, এবং যাদের সাথে অমিল রয়েছে, অর্থাৎ বৈসাদৃশ্য এবং সাদৃশ্য, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আলাদা আলাদা করে তাদেরকে বিভিন্ন এককে বিন্যস্ত করেছেন। এবং বিন্যস্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে মূলত শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। অর্থাৎ এখানে আমরা যদি টোটাল শ্রেণীবিন্যাস কাকে বলে সেটা যদি আমরা একটু সংজ্ঞাটা যদি বলি, অর্থাৎ এই যে বিচিত্র ধরনের সমগ্র উদ্ভিদ রাজিকে তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সাদৃশ্যের ভিত্তিতে একসাথে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে ভিন্নভাবে, অর্থাৎ পৃথকভাবে তাদেরকে বিন্যস্ত করে যে কিছু একক রয়েছে, এই এককগুলোতে ভাগ করা হয়েছে, তাকে বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট নীতিমালায় ভিত্তিতে এটা করা হয়ে থাকে। তাহলে এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি, অর্থাৎ কি প্রয়োজন এই শ্রেণীবিন্যাস, একটু আলোচনার মধ্যে কিন্তু আমি ইঙ্গিত দিয়েছি কেন এটা দরকার। আর যদি আরো আমরা ডিটেইলস জানতে চাই, তাহলে আমরা দেখব এই যে শ্রেণীবিন্যাস আমাদের সমগ্র যে উদ্ভিদ জগৎকে সহজে জানতে সহায়তা করে, অর্থাৎ উদ্ভিদ সম্পর্কে সহজে জ্ঞান আহরণ করতে সহায়তা করে। সেকেন্ড হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসের দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে অসংখ্য উদ্ভিদকে আমরা সহজে মনে রাখতে পারি এবং সহজে শনাক্তকরণ করতে পারি। তার কারণ যখন আমরা দেখি বিভিন্ন এককে ভাগ করা হয়েছে, তখন সেই এককগুলো সম্পর্কে, এককগুলোর ক্যারেক্টারগুলো যদি আমরা জানি, বৈশিষ্ট্যগুলো জানলে আমরা ওই উদ্ভিদগুলোকে সহজে জানতে পারি বা সহজে শনাক্তকরণ করতে পারি। আর হচ্ছে এই উদ্ভিদ সম্পর্কে জ্ঞান আহরণ করা আমাদের জন্য ইজি করে। আর কোনটা উন্নত উদ্ভিদ, কোনটা অনুন্নত, এই সম্পর্কেও আমরা এই শ্রেণীবিন্যাস থেকে জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান লাভ করতে পারি। তাহলে টোটাল কথা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে সহজে বিশাল উদ্ভিদ জগৎকে জানা, বোঝা এবং তাদের সম্পর্কে জ্ঞান আহরণ করা এবং উদ্ভিদগুলোকে শনাক্তকরণ করা। এটাই ছিল শ্রেণীবিন্যাসের মৌলিক প্রয়োজনীয়তা। আর হচ্ছে
এই শ্রেণীবিন্যাসের আচ্ছা এখানে একটা বায়োডাইভার্সিটি আমরা আরেকটা টপিক দেখতে পাচ্ছি। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্যতা, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্যতা, আর বায়ো মানে তো জীব, অর্থাৎ জীবের যে বৈচিত্র্যতা। এখন আমাদের প্রশ্ন আসতে পারে জীব বৈচিত্র্যতা কাকে বলে? তাহলে অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের জীবের মধ্যে তাদের চারিত্রিক এই বৈচিত্র্যতাকে জীব বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি বলা হয়। তাহলে এই বৈচিত্র্যতা বিভিন্নভাবে হতে পারে। আমরা দেখি প্রজাতিগত একটা বৈচিত্র্যতা রয়েছে, একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি ভিন্ন। আবার দেখা যাচ্ছে যে কিছু জেনেটিক্যাল ব্যাপার থাকে, কিছু প্রজাতির জিনগত যে বৈচিত্র্যতা, অর্থাৎ এক এক প্রজাতির ক্রোমোজোম সংখ্যা এক এক রকম, তাদের ফেনোটাইপিক বা জিনোটাইপিক ক্যারেক্টারগুলো ভিন্ন ভিন্ন। এটাই হচ্ছে এগুলোর ভিত্তিতে কিন্তু জীবে আমরা ভেরিয়েশন দেখতে পাই। এই ভেরিয়েশনটা হচ্ছে জিনগত বৈচিত্র্যতা, ক্রোমোজোমের সংখ্যা বা আদার্স। আর সেকেন্ড যেটা, থার্ড যেটা, সেটা হচ্ছে পরিবেশগত, অর্থাৎ আমরা দেখতে পাই এক এক পরিবেশে এক এক ধরনের উদ্ভিদগুলো জন্মে থাকে। যেমন আমরা ম্যানগ্রোভ উদ্ভিদের কথা বলি, সুন্দরবন অঞ্চলে যেই উদ্ভিদগুলো জন্মে সেগুলো কিন্তু আমাদের যে পাহাড়ি অঞ্চলে এগুলো জন্মায় না। তাহলে এই যে আমরা স্থানভেদে তাদের বাসস্থানগত যে বৈচিত্র্যটা বা পরিবেশগত যে বৈচিত্র্যটা আমরা দেখতে পাই, পরিবেশের সাথে এক এক পরিবেশে এক এক ধরনের উদ্ভিদ, অর্থাৎ সুন্দরবনের অঞ্চলের যে উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে জন্মাবে না। তাহলে এই যে পরিবেশের সাথে তাদের একটা রিলেশন, এবং এই পরিবেশগত কারণে তাদের কিছু অভিযোজন ক্যারেক্টার থাকে। এই অভিযোজন ক্যারেক্টারগুলোর কারণে অভিযোজনিক বৈশিষ্ট্যগুলোর কারণে কিন্তু উদ্ভিদের মধ্যে ভেরিয়েশন আমরা দেখতে পাই। যেমন আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই তাদের শ্বাস মূল থাকে, ঠ্যাস মূল থাকে। এই জিনিসগুলো কিন্তু আবার স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে হয় না, বা পাহাড়ি উদ্ভিদের ক্ষেত্রে এগুলো থাকে না। তাহলে এই যে ক্যারেক্টার, এই যে বৈশিষ্ট্যগত বৈচিত্র্যতা, তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের পরিবেশগত বৈচিত্র্যতা। তাহলে এটার উপর ভিত্তি টোটাল যদি আমরা বলি যে বায়োডাইভার্সিটি কাকে বলে, অর্থাৎ সেখানে রয়েছে জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত বৈচিত্র্যতার কথা আমরা স্মরণ করব। সবকিছু মিলেই কিন্তু বায়োডাইভার্সিটি। এরপরে নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। এই শ্রেণীবিন্যাসের একক নিয়ে একটু পরে আলোচনা করছি, কারণ সেটা আমরা লিখেই একটু আলোচনা করব, সে কারণে বোর্ডে যেহেতু জায়গা নাই সে কারণে আমি একটু পরে যাচ্ছি। নেক্সট আমরা যাচ্ছি শ্রেণীবিন্যাসের প্রকার। তাহলে এই যে আমরা জানি বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এক একজন বিজ্ঞানী এক একভাবে শ্রেণীবিন্যাস উদ্ভিদগুলোকে বা প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করেছেন। বিশেষ করে আমরা উদ্ভিদ শ্রেণীবিন্যাস নিয়ে যদি এখন বলি, সেখানে শ্রেণীবিন্যাসটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটাকে আমরা বলি কৃত্রিম শ্রেণীবিন্যাস, সেকেন্ড হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল, কৃত্রিম বা আর্টিফিশিয়াল, প্রাকৃতিক বা ন্যাচারাল যেটা, আর থার্ড যেটা সেটাকে আমরা বলি জাতিজনিত শ্রেণীবিন্যাস বা পাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস। এখন আমরা জানবো যে প্রথম যেটা কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল শ্রেণীবিন্যাস কাকে বলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু কিছু শ্রেণীবিন্যাসে একটি বৈশিষ্ট্য, শুধুমাত্র একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে জীবগুলোকে আমরা ভ্যারাইটিগুলোকে আলাদা করেছি। এই যে কয়েকটি বা একটা বিশেষ বৈশিষ্ট্য অথবা দুই একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, বিশেষ করে অঙ্গজ বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে, তাদেরকে বলা হয়, সেই শ্রেণীবিন্যাসকে বলা হয় আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। যেমন বিজ্ঞানী থিওফ্রাস্টাস, যিনি ফাদার অফ বোটানি, উদ্ভিদ বিজ্ঞানের জনক, উনি যেই অ্যাঙ্গেল থেকে শ্রেণীবিন্যাসটা করেছেন সেটাকে আমরা আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস বলে থাকি। সেটাকে কৃত্রিম বলার একটাই কারণ হচ্ছে এই শ্রেণীবিন্যাসে উনি বিশেষ কিছু বৈশিষ্ট্য, একটা বা বিশেষ কোনো বৈশিষ্ট্যের অঙ্গজ বৈশিষ্ট্যের ভিত্তিতে উনি শ্রেণীবিন্যাসটি করেছেন, অর্থাৎ শ্রেণীবিন্যাসে উনি এই ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছেন। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা ন্যাচারাল যেটা। সেই ন্যাচারাল শ্রেণীবিন্যাসটার মধ্যে আমরা দেখি
বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে তাদের সামগ্রিক এবং অঙ্গসংস্থানিক যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছিল, অর্থাৎ টোটাল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য তাদের আঙ্গিক ক্যারেক্টারগুলোর উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেটাকে বলা হয় প্রাকৃতিক বা ন্যাচারাল শ্রেণীবিন্যাস। যেটা বিশেষ করে ব্যান্থাম এবং হুকার, এই ব্যান্থাম হুকারের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেই ব্যান্থাম হুকারের শ্রেণীবিন্যাসটাই হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল শ্রেণীবিন্যাস। আর জাতিজনিক শ্রেণীবিন্যাস যেটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে তাদের উৎপত্তিগত জেনেটিক, অর্থাৎ তাদের উৎপত্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, তাদেরকে এক একটা এককে বিন্যস্ত করা হয়েছে, সেই শ্রেণীবিন্যাসটাকে বলা হয় জাতিজনিক শ্রেণীবিন্যাস। বিশেষ করে হাসিনসন এবং বেসির শ্রেণীবিন্যাস, হাসিনসনের শ্রেণীবিন্যাসগুলো হচ্ছে, এবং কনকুইস্টের শ্রেণীবিন্যাস হচ্ছে জাতিজনিক শ্রেণীবিন্যাস। তো আমরা জানলাম শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। আমাদের শেষ টপিক যেটা, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ বা দ্বিপদ নামকরণ ও নীতিমালা। আমরা মাধ্যমিক লেভেলেও খুব ভালোভাবে জেনেছি, আর একটু আমরা এখন জানার চেষ্টা করব অথবা স্মরণ করার চেষ্টা করব দ্বিপদ নামকরণ কাকে বলে। দ্বিপদ নামকরণ আমরা জানি প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে যেটা হয়, উদ্ভিদ সেখানে আমরা অর্থাৎ প্রজাতি নামটা স্প্যাসিস যেটা বলি, সেটাকে দুইটা পদ থাকে। তাহলে স্প্যাসিসের আগে যেটা, সেটা হচ্ছে জেনাস, গণনাম, সেটা আমরা দেখব। যদি এককগুলো পড়লে আরো বেশি ক্লিয়ার হতো, তবে আমরা মাধ্যমিক লেভেলে তো পড়েছি যে শ্রেণীবিন্যাসের এককগুলো। তাহলে এখানে যে গণ যেটা, সেটার পাশে আরেকটা পদ যুক্ত করে দুইটা পদের সমন্বয়ে একটা জীবের নামকরণ করা হয়, এবং যে পদ্ধতিতে এই নামকরণটা করা হয় সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এবং এই যে দ্বিপদ, দুইটা পদের সমন্বয়, যেমন আমরা দেখি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, আমরা আমের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আর্টোকার্পাস হেটারোপাইলাস যে কাঁঠালে। তাহলে এই যে দুইটা পদ আমরা দেখতে পাচ্ছি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, হোমো স্যাপিয়েন্স। তাহলে এখানে একটা হচ্ছে গণনা আর একটা হচ্ছে প্রজাতি। তাহলে এই দুইটা পদ মিলিয়ে যেহেতু দুপদের সমন্বয়ে নামকরণটা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণটা করতে গেলে আমাদের একটা নীতিমালা প্রয়োজন হয়। এই নীতিমালাটা একটা সংস্থা এটা প্রদান করে থাকে। এই সংস্থাটার নাম হচ্ছে ICBN বলা হতো এক সময়, এখন সেটাকে আমরা ICN বলে থাকি। ICN, পূর্বে ICBN বলা হতো, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ নমিনক্লেচার ফর অ্যালজি, ফাঞ্জাই অ্যান্ড প্লান্টস। ICN এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কোড অফ নমিনক্লেচার ফর অ্যালজি, ফাঞ্জাই অ্যান্ড প্লান্টস। আগে বলা হতো ICBN। এই জিনিসটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। অ্যাডমিশন টেস্ট সহ আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই ধরনের কনফিউজিং বা লেটেস্ট প্রশ্নগুলো আসতে পারে, সেটা আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। তাহলে এই ICN এর নীতিমালা অনুসারে কিন্তু দ্বিপদ নামকরণটা করা হয়ে থাকে। তো এই দ্বিপদ নামকরণের প্রবক্তা বলে থাকি আমরা ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী, যিনি আমাদের কাছে, যারা আমরা বায়োলজি নিয়ে পড়ালেখা করে আসছি, আমাদের কাছে পরিচিত। উনি এই দ্বিপদ নামকরণের প্রবক্তা, এবং উনি 1753 সালে উনি এই দ্বিপদ নামকরণটা প্রবর্তন করেছিলেন, যে গণনাম থেকে আরেকটা নাম জুড়িয়ে দিয়ে যে প্রজাতি, নতুন একটা প্রজাতির নামকরণ করেছিলেন, অর্থাৎ যেটা হবে দ্বিপদ। তাহলে এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, আমরা এখন নীতিমালাগুলো জানার চেষ্টা করব। অর্থাৎ ICBN বা ICN যে কিছু নীতিমালা দিয়েছে, যে এই নীতিমালার মধ্য দিয়ে একটা জীবের সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম দিতে হবে। সেখানে আমরা নীতিমালাগুলোর মধ্যে দেখতে পাই, প্রথম নীতিমালা হচ্ছে, অর্থাৎ প্রজাতি পর্যন্ত আমাদের 7টা একক রয়েছে। একক নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তাহলে এই যে 7টা এককের মধ্যে প্রথম 6টা, অর্থাৎ গণ পর্যন্ত, জেনাস পর্যন্ত,
যে নামগুলো থাকবে, অর্থাৎ সেখানে অর্থাৎ ওই 6টি পদ পর্যন্ত থাকবে একটা করে পদ, মানে যে কোনো জীবের নাম। আর কিন্তু লাস্ট 7 নাম্বার যেটা প্রজাতি, সেই প্রজাতির নাম হবে দ্বিপদ। এবং এখন এই দ্বিপদ নামকরণের নীতিমালাতে মানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেই নামকরণটা বৈধভাবে প্রকাশিত হতে হবে এবং এই নামটা অবশ্যই ভাষাটা হতে হবে ল্যাটিন, অর্থাৎ নামকরণের ভাষাটা ল্যাটিন হতে হবে এবং লেখার সময় এটা হতে হবে ইটালিক হরফ অথবা মোটা বোল্ড হরফে লিখতে হবে। আর হচ্ছে এটা যদি আমরা হাতে লিখি তাহলে অবশ্যই আন্ডারলাইন করে নিতে হবে। ইটালিক হরফ মানে হচ্ছে বাঁকা বাঁকা যেটা সেটা, আর লেখার সময় আমরা এই যে নিচে ভাবে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, এটা যদি আমরা হাতে লিখি। আর হচ্ছে এই যে নামকরণ যেমন হোমো স্যাপিয়েন্স, এই দুইটা পদ লেখার পরে তার পাশে সংক্ষেপে নাম প্রদানকারীর নামটা আমরা লিখতে পারি। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা পাশে আমরা এল লেখা থাকে, যেটা লিনিয়াস হয়তো নামকরণ করেছেন, এইভাবে যিনি নামকরণ করেছেন তার নামটা সংক্ষেপে লিখতে পারি। এই ছিল মোটামুটি আমাদের নামকরণের নীতিমালা। আর যেটা আমাদের বাকি রয়েছে শ্রেণীবিন্যাসের একক, সেটা দিয়ে আমি পরে আসছি। তার আগে একটু করে মার্গুলিসের 5 কিংডম শ্রেণীবিন্যাসের একটা ছক আমি এখানে দিয়েছি, একটু করে দেখি যে জীবজগৎ বা লিভিং ওয়ার্ড, টোটাল লিভিং ওয়ার্ডকে প্রথমত দুইটা ভাগে ভাগ করেছেন। সেটা হচ্ছে একটা হচ্ছে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, আর হচ্ছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা। যে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এই দুইটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা সম্পর্কে মোটামুটি বোঝার চেষ্টা করেছি। এখন এই প্রোক্যারিওটা, এখানে প্রোক্যারিওটার কিংডম হচ্ছে একটা, সেটা হচ্ছে মনেরা। আর সুপার কিংডম 2 এর 3টা কিংডম রয়েছে, 4টা কিংডম রয়েছে। একটা হচ্ছে প্রোটোটিস্টা, 2 ফাঞ্জাই, 3 প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল যদি কিংডম হিসেব করি এখানে 5টা, যে 1 2 3 4 5। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা হয় এটাকে 5 কিংডম বা এই যে পঞ্চজগৎ শ্রেণীবিন্যাস বলা হয় মার্গুলিসের। কিন্তু এটা পরবর্তীতে এই পঞ্চজগৎকে আবার দুইটা ভাগে, দুইটা সুপার কিংডম, 5টা কিংডমকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে। একটাকে সুপার কিংডম প্রোক্যারিওটা আর একটাকে ইউক্যারিওটা নামকরণ করা হয়েছে। তাহলে আমরা প্রোক্যারিওটাতে একটা মাত্র কিংডম রয়েছে, যেটা নাম হচ্ছে মনেরা। তাহলে মনেরার কিছু এই ব্যাপারগুলো, অর্থাৎ 5 কিংডম শ্রেণীবিন্যাসটা আমরা নিম্ন মাধ্যমিক লেভেলেও খুব ভালো করে পড়ে এসেছি, আশা করি আমরা জানি। তবে ধারাবাহিকভাবে আমাদের এখানে বেসিক্যালি ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য আমি মূলত একটু পেছন থেকে একটু রিভিউ করার চেষ্টা করেছিলাম। তাহলে এখানে আমরা এই শ্রেণীবিন্যাসের বেশ কিছু আরো কয়েকটা শ্রেণীবিন্যাস আমরা পড়ব, তখন আমরা বিস্তারিত প্রত্যেকটা কিংডমের চারিত্রিক বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ আমরা আরেকটু আলোচনা করব। এবং এটার জন্য শ্রেণীবিন্যাসের নিয়ে আমার আলাদা ক্লাস থাকবে, সেই ক্লাসগুলোতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আর এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে টপিকসটা রয়ে গেছিল সেটা ছিল শ্রেণীবিন্যাসের একক। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের এককটি একটু জানার চেষ্টা করব। ছকটা মুছে দিচ্ছি, তোমরা আচ্ছা। তাহলে একক, শ্রেণীবিন্যাসের একক যেটা, শ্রেণীবিন্যাসের সমস্ত শ্রেণীবিন্যাসকে বিভিন্ন এই যে 7টা এককে, অর্থাৎ শ্রেণীবিন্যাসে একটা জীবকে 7টা এককে আমরা ভাগ করা হয়। এই 7টা একক আমরা যদি হিসাব করলে এখানে দেখা যাচ্ছে, প্রথম হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, টোটাল 7টা একক। এগুলোকে বলা হয় ট্যাক্সন, আর বহুবচনে ট্যাক্সা বলে থাকে। অর্থাৎ প্রত্যেকটা একককে বলা হয়, এক একটি একককে বলা হয় এক একটা ট্যাক্সন। অর্থাৎ কিংডম একটা ট্যাক্সন, ফাইলাম একটা ট্যাক্সন, এইভাবে আর টোটাল সবগুলোকে বলা হয় ট্যাক্সা। তাহলে আমরা এখন এই যে 7টা বলেছি সেগুলো হচ্ছে
সাতটা একক। এই সাতটা একককে জানার জন্য আমরা একটা মনে রাখার একটা কৌশল আমরা জাস্ট জানার চেষ্টা করব। কে পি সি, তাহলে ক্যাপিসি, ক্যাপিসি আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। ক্যাপিসি অফ, ক্যাপিসি অফ, ক্যাপিসি অফ থাকলে নিচে লিখছি ক্যাপিসি অফ থাকলে গার্লস স্কুলে যাও। ক্যাপিসি অফ থাকলে আমরা গার্লস স্কুলে যাব, একটা সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্সটির মাধ্যমে আমরা টোটাল ট্যাক্সনগুলোকে, সাতটা ট্যাক্সনকে জানার চেষ্টা করব। তাহলে এখানে কে দিয়ে হচ্ছে কিংডম, কে ফর কিংডম, কিংডম অর্থাৎ রাজ্য বা কিংডম মানে হচ্ছে জগৎ। আর এখানে পি, পি ফর ফাইলাম, আর সি ফর ক্লাস, সি ফর ক্লাস। আর অফ থাকলে এখানে অফের ও ফর অর্ডার, আর এফ, এফ থাকলে এফ ফর ফ্যামিলি, এফ ফর ফ্যামিলি। আর এদিকে জি ফর জেনাস, গার্লসের জি ফর জেনাস। আর এস স্কুল, স্কুল এস ফর স্পেসিস। আচ্ছা, তাহলে আমরা এই যে সাতটা, এটা যদি নাম্বার 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল এই যে ট্যাক্সন বা শ্রেণীবিন্যাসের একক হচ্ছে কয়টা? 7টা। টোটাল শ্রেণীবিন্যাসের একক হচ্ছে 7টি একক। তাহলে এই 7টি একক হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তাহলে এটাকে জানার, মনে রাখার একটা কৌশল হিসেবে আমরা এই সেন্টেন্সটা মনে রাখবো, ক্যাপিসি অফ থাকলে গার্লস স্কুলে যাও। অর্থাৎ তাহলে কে ফর কিংডম, পি ফর ফাইলাম, সি ফর ক্লাস এবং ও ফর অর্ডার, এফ ফর ফ্যামিলি। আর জি, গার্লস থেকে জি ফর জেনাস এবং স্কুল থেকে এস ফর স্পিসিস। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস এগুলোকে লেখার একটা নিয়ম আছে। যখন কোনো একটা, আমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। তো এখানে আমরা এই যে কিংডম মানে হচ্ছে বিভাগ, আর ফাইলাম, ফাইলাম মানে হচ্ছে কিংডম মানে হচ্ছে সরি জগৎ, ফাইলাম বিভাগ, ক্লাস শ্রেণী, অর্ডার হচ্ছে গোত্র, আর ফ্যামিলি অর্ডার হচ্ছে বর্গ, ফ্যামিলি হচ্ছে গোত্র, আর জেনাস মানে গণ এবং স্পেসিস প্রজাতি। তাহলে এটা লেখার ক্ষেত্রে আমরা যখন কোন শ্রেণী বিন্যাস আসবে পরীক্ষায়, যে কোন জীবের শ্রেণী বিন্যাসগত অবস্থান বা সিস্টেমেটিক পজিশন লিখতে বলা হয়, অথবা বলা হয় যে শ্রেণী বিন্যাসকরণ করো, তখন আমাদের কি এগুলো লিখতে হয়। সেক্ষেত্রে আমরা একটা ধারাবাহিকভাবে আমাদেরকে এগুলো লিখতে হয়। অর্থাৎ আমরা কিংডম, কিংডম লিখে এই যে কিংডম লিখলাম, ফাইলাম লিখার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এক স্পেস একটু সরিয়ে লিখতে হবে, যে এভাবে ফাইলাম, তারপরে কিংডম পাইলাম, তারপরে আমরা কি বলেছিলাম ক্যাপিসি। তাহলে এই যে সি ক্লাস, ক্লাসটা আমরা এখান থেকে লিখব ক্লাস, তারপরে অফ থাকলেতে অর্ডার, অর্ডারটা এখান থেকে অর্ডার, তারপর হচ্ছে ফ্যামিলি, ওই অফ থেকে ফ্যামিলি, একটু আমি মনে রাখার জন্য বলছি ফ্যামিলি। তারপর হচ্ছে গার্লস স্কুল, গার্লস স্কুলের জি, জেনাস, তারপর হচ্ছে স্পেসিস, স্কুলের এস, স্পেসিস। তাহলে এই যে এইভাবে একটু এক স্পেস আমরা একটু ডান দিকে সরিয়ে লিখবো এবং এদিকে আমরা নামগুলো লিখবো। অর্থাৎ যেই উদ্ভিদটা বা যে প্রাণীটা আমাদেরকে সিস্টেমেটিক পজিশন বা শ্রেণী বিন্যাসগত অবস্থান নিতে বলবে, লেখার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের সিস্টেম বা স্টাইলটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে এই ছিল আমাদের শ্রেণী বিন্যাসের একক এবং ট্যাক্সন বা একক নিয়ে আমাদের আলোচনা। তো আজকে মূলত আমরা যে জিনিসগুলো জানলাম, সেখানে শ্রেণীবিন্যাস এবং জীববৈচিত্র্যতা
আর শ্রেণীবিন্যাসের প্রকারভেদ এবং দ্বিপদ নামকরণ। এখান থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস রয়েছে, সেটার মধ্যে যেমন দ্বিপদ নামকরণ বলতে কি বুঝি, এগুলো আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে এবং সেই সাথে আমাদের অ্যাডমিশন টেস্টে কিছু খুঁটিনাটি প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। যে দ্বিপদ নামকরণের প্রবক্তাকে কত সালে এটা উনি প্রবর্তন করেছিলেন। দ্বিপদ নামকরণের যে দুইটা নাম থাকে, সেখানে গণনাম এবং প্রজাতি নাম। এখানে যে গণনামের প্রথম অক্ষরটা যেমন হোমো স্যাপিয়েন্স, সেখানে এই যে গণনামের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয় আর প্রজাতি নামের সব অক্ষরগুলো ছোট হাতের হবে। এবং যে এখানে দুইটা পদ থাকে এবং ট্যাক্সন কি, প্রজাতি কাকে বলে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো এখান থেকে আমরা এই যে স্প্যাসিস হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিম্নতম একক, সেটা হচ্ছে স্প্যাসিস বা প্রজাতি। তাহলে প্রজাতি কাকে বলে, এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে। অর্থাৎ একই ধরনের জীবের মধ্যে যাদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদন করতে পারে, বা যারা মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনের সক্ষম, তাদেরকে বলা হয় প্রজাতি। আর এই অনেকগুলো প্রজাতি মিলে কিন্তু একটা জেনাস বা গণ তৈরি হয়। ঠিক একইভাবে অনেকগুলো গণ মিলে একটা ফ্যামিলি হয়, অনেকগুলো ফ্যামিলি মিলে একটা অর্ডার, আর অনেকগুলো অর্ডার মিলে একটা ক্লাস, এবং অনেকগুলো ক্লাস মিলে একটা ফাইলাম, এবং অনেকগুলো ফাইলাম মিলে কিন্তু একটা কিংডম বা রাজ্য। তাহলে এভাবে তাহলে আমরা এখান থেকে আরেক দুইটা কোশ্চেন আসতে পারে যে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কি। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হচ্ছে কিংডম বা জগৎ, আর সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। তো আশা করি আজকে এই ছিল আমাদের বেসিক ক্লাসের দ্বিতীয় পর্বের আলোচনা। তো পরবর্তী আমাদের ধারাবাহিক আমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো আমরা অংশগ্রহণ করব, এবং সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।